সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও স্বাগতম তোমাদেরকে গতীয়দের আরেকটি ক্লাসে। আমরা আমাদের আজকের ক্লাসে গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। গত ক্লাসে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম পড়ন্ত বস্তুর সূত্র এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনো একটা পড়ন্ত বস্তু নিচে নামার সময় সূত্রগুলো কেমন হয়, উপরে উঠার সময় যখন নিচ থেকে আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করি তখন সূত্রগুলো কেমন হয় সেটা দেখাইছিলাম। আজকে আমরা দেখাবো এই সূত্রগুলো ব্যবহার করে কিভাবে ম্যাথ করতে হয়। সো আসো আমরা একটু তোমাদেরকে এখানে এই টপিক্সটা নিয়ে ব্যাখ্যা করে ট্রাই করি। আমি বোর্ডে একটা ম্যাথ রেখেছি। কি বলেছি? 50 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হলো। এর মানে লাইক এরকম, এটা মনে করো হচ্ছে ভূমি। ভূমি থেকে এই উচ্চতাটা হচ্ছে 50 মিটার। এই 50 মিটার উচ্চতা থেকে আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিয়েছি। অ্যান্ড কোনো একটা বস্তুকে কোনো একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া মানে কি? আমি এখান থেকে কোনো একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম। এর মানে নিশ্চয়ই শুরুতে তার কোনো বেগ ছিল না। তাহলে যখনই তোমাকে এরকম বলা হবে কোনো একটা বস্তুকে তুমি ছেড়ে দিয়েছ, এর মানে বুঝে নিতে হবে তার কোনো আদিবেগ নাই। এর মানে আমি যদি তথ্যগুলো লিখি, আমি লিখতে পারবো শুরুতেই তার আদিবেগের মান হচ্ছে 0, কারণ আমাকে বলেছে আমি 50 মিটার উচ্চতা থেকে কোনো বস্তুকে ছেড়ে দিয়েছি। এবার বলেছে বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে। কোথায় পড়তে? ভূমিতে পড়তে। ভূমি কোথায়? যেখান থেকে ছেড়েছি তার থেকে 50 মিটার নিচে। তাহলে তুমি আমারে বলো তো, ভূমিতে পড়া মানে হচ্ছে এখানে পড়া। তাহলে এই জায়গায় আসতে বস্তুটা কোন জায়গা থেকে এখানে আসছে? যেখান থেকে ছেড়ে দিয়েছি এখান থেকে এখানে আসছে। তাহলে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কোনটা বলো তো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আমি যদি বলতাম এই জায়গায় পড়তে কত সময় লাগবে, তাহলে তুমি চিন্তা করতে এখান থেকে সে এখানে আসতে সময়, তাহলে তুমি এটাকেই এইচ ধরে নিতা। বাট আমি এখন বলছি ভূমিতে পড়তে সময়, এর মানে এখান থেকে এখানে আসতে সময়, এর মানে এই পুরা জিনিসটার নাম আমরা এইচ ধরে নিব। তাহলে এইচের মান হচ্ছে 50 মিটার এবং আমাকে বলেছে সময়ের মানটা কত বের করো। আমরা জানি এই ধরনের ম্যাথগুলোতে ত্বরণের কোনো দরকার নেই, কারণ আমরা ত্বরণের মান জি মুখস্থ জানি। এবার আসো, তাহলে এইচের মান দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, টি বের করতে বলেছে। কোন ফর্মুলা দিয়ে করব? অবশ্যই আমাদের একটা ফর্মুলা আছে, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্র দিয়ে করলে আমাদের সকল তথ্য আমাদের জানা আছে। তাহলে আমি যদি মান বসাই, এইচের মান হচ্ছে এইচের মান হচ্ছে 50 ইকুয়ালস টু আদিবেগ হচ্ছে 0, সময় টি প্লাস হাফ, জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে বলতে পারবো 50 ইকুয়ালস টু 0 ইন্টু টি মানে 0, লেখা লাগবে না, 1/2 ইন্টু 9.8 ভাগ করলে 2 দ্বারা 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি স্কোয়ার ইকুয়ালস টু কত ভাইয়া? 50 ডিভাইডেড বাই 4.9। তাহলে টি সমান কত? 50 ডিভাইড বাই 4.9 রুট ওভার। অনেকে প্রশ্ন করবে স্কোয়ার অপোজিটে গেলে রুট হবে না? এই রুট হয়েছে, প্লাস মাইনাস হবে না? প্লাস মাইনাস অবশ্যই হবে। যদি কখনো তোমার এরকম মনে হয় মাইনাসটা হওয়ার কোনো কারণ নাই, তখন তুমি মাইনাসটাকে বাদ দিতে পারবা। আচ্ছা আমাকে বলো তো, সময়ের মান নেগেটিভ আসলে সেটা কি তুমি বিবেচনা করবা না? তাহলে তুমি কেন নেগেটিভ ধরবা? কারণ সময় যেহেতু অলওয়েজ পজিটিভ, ওই কারণে আমরা প্লাস মাইনাস দিই নাই। এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের ক্যালকুলেটর থেকে আমরা পাবো হচ্ছে আনসার রুট ওভার 50 ডিভাইডেড বাই 49। ক্যালকুলেশন করলে 1.01 আসে। এর মানে বস্তুটি ভূমিতে পড়তে 1.01 সেকেন্ড সময় লাগে। তাহলে বস্তুটি ভূমিতে পড়তে কতক্ষণ সময় লাগে ভাইয়া? 1.01 সেকেন্ড। এটা হচ্ছে আমার প্রথম ম্যাথের আনসার, বস্তুটি ভূমিতে পড়তে কত সময় লাগবে। তাহলে আমাদের অলরেডি প্রথম ম্যাথের আনসার পেয়ে গেছি। আশা করি এটা নিয়ে কারো কোনো অসুবিধা থাকার কথা না। তাহলে ভেরি সিম্পল, একবারে সিম্পলি মিলে গেল। আচ্ছা এবার আসেন স্যার সেকেন্ড প্রশ্নের আনসার করি, 2 নাম্বারটা। 2 নাম্বারে কি বলেছে? বস্তুটি ভূমিতে কত বেগে আঘাত করবে। এর মানে এবার আমি জানতে চাচ্ছি না যে কত সময় লেগেছে, আমি চাচ্ছি এই জায়গায় বস্তু এখান থেকে ফেলে দিলে এখানে সে ভূমিতে টুপ করে পড়বে না? এই ভূমিতে আঘাত করার সময় তার বেগের মানটা কত সেটা আমি জানতে চাচ্ছি। এর মানে সোজা কথা, এখানে বস্তুর আদিবেগের মান ছিল হচ্ছে 0, তাহলে এই জায়গায় এসে বস্তুর বেগের মান কত হবে সেটা আমি জানতে চাচ্ছি। এর মানে আমি আদিবেগ জানি, আমি শেষ বেগের মান জানতে চাচ্ছি, এবং আদি থেকে শেষ পর্যন্ত মাঝখানের দূরত্বের মান কত? 50। এর মানে এবার আদিবেগের মান 0 আমরা জানি, দূরত্ব 50 আমি জানি, এবার আমি জানতে চাচ্ছি শেষ বেগের মানটা কত। তাহলে এবার বলো এইচ এবং বি এর রিলেশন কোনটা? আমরা জানি বি স্কোয়ার সমান
ইউ স্কোয়ার প্লাস 2gx প্লাস দিচ্ছি কেন, কারণ বস্তুটা নিচের দিকে নামছে। তাহলে এবার এখানে আমাকে বি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি ভি স্কোয়ার সমান আদিবেগ হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচের মান হচ্ছে কত ভাইয়া 50। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইকস টু এই যে আমাদের 50 ইন্টু 2 মান হচ্ছে 100 ইন্টু 9.8 মান হচ্ছে 980। তাহলে আমরা এখান থেকে বি এর মান বলতে পারবো প্লাস মাইনাস √980। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখি। এখন এখানে অতীব গুরুত্বপূর্ণ কথা, ভাইয়া ব্যাগের মান নেগেটিভ হইতে পারে কি না। ব্যাগের মান পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। এখন আমাকে বুঝতে হবে ব্যাগের মান পজিটিভ নেগেটিভের মিনিংটা কি। ব্যাগের মান পজিটিভ নেগেটিভের মিনিং হচ্ছে, মনে করো কোনো একটা বস্তুর ব্যাগ হচ্ছে এই দিকে, এটাকে যদি আমি পজিটিভ বলি তাহলে নেগেটিভ মান হচ্ছে তার ব্যাগটা হচ্ছে উল্টা দিকে। আর তোমরা আমাকে বলো কোনো একটা বস্তু যখন ভূমিতে আঘাত করে তখন কি তার ব্যাগ দুই দিকে হওয়া সম্ভব? না, তার ব্যাগ শুধু নিচের দিকেই হবে। তাহলে আমি নিচের দিকটাকে যদি ধনাত্মক ধরি তাহলে এখানে ঋণাত্মক আনার কোনো দরকার নাই। এর মানে আমার ব্যাগের দিক নিচের দিকে, এখানে দুই দিকে হওয়ার কোনো অপশান নেই। যেহেতু বস্তুর ব্যাগের দিক নিচের দিকে, এর মানে ওই জন্য আমরা প্লাস মাইনাস এখানেও দিচ্ছি না। তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম হচ্ছে আমাদের 980কে আমরা যদি √ওভার করি, √ওভার করলে আমরা পাচ্ছি 31.3। তাহলে আমরা পাচ্ছি ব্যাগের মান হচ্ছে 31.3। এর মানে এত মিটার পার সেকেন্ড ব্যাগে সে ভূমিতে আঘাত করবে। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি বস্তুটি ভূমিতে আঘাত করবে কত ব্যাগে, 31.3 ms/1 বেগে। আচ্ছা, তাহলে সোজা কথা, তোমাকে যার সাথে যার রিলেশন দরকার সেটাই তোমাকে হিসাব নিকাশ করতে হবে। আচ্ছা, এবার আমরা এটা কাজ করি। এবার আমি তোমাকে প্রশ্ন করলাম 3 নাম্বার, যদি বস্তুটি 5 ms/1 ব্যাগে নিক্ষেপ করা হতো। আমি তো এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিয়েছি। এখন তারা বলছে না, যদি তুমি 5 ms/1 ব্যাগে নিক্ষেপ করতো, তাহলে প্রশ্ন যদি এরকম হইতো আমি 5 ms/1 ব্যাগে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তাহলে বলো তো তখন আদিবেগের মানটা কী হয়ে যেত 5 ms/1। এর মানে আদিবেগের মান হয়ে যাবে 5 ms/1। এখন বলতে চাচ্ছে যদি এত বেগে আমি নিক্ষেপ করতাম তাহলে বস্তুটি কত সময়ে ভূমিতে আঘাত করত। তাহলে এই যে সে ভূমিতে আঘাত করবে, ভূমিতে আঘাত করতে কতক্ষণ সময় লাগবে সেটা আমাকে বের করতে বলেছে। এর মানে আমার টার্গেট হচ্ছে এখান থেকে সে ভূমিতেই আসবে, তবে আমার টার্গেট হচ্ছে এখান থেকে ভূমিতে আসতে তার কতক্ষণ সময় লাগবে সেই সময়টা নির্ণয় করা। তাহলে আমরা যদি আবার আগের মতো করে হিসাব করি তাহলে টি আর এইচের রিলেশন হচ্ছে এইচ ইকস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার এখান থেকে আমরা পাবো এইচের মান হচ্ছে 50, আদিবেগ হচ্ছে 5, সময় হচ্ছে টি প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে বলা যায় 50 ইকস টু হচ্ছে 5t প্লাস 4.9 টি স্কোয়ার। সবগুলোকে এক পাশে আনলে 4.9 টি স্কোয়ার প্লাস 5t, এই যে এটাকে লিখলাম। এবার 50টাকে যদি একই পাশে নিয়ে আসি -50 ইকস টু 0, সবাইকে বামে লিখলাম। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, মনে আছে না বাবা? তোমাকে আমি কি বলেছিলাম, দ্বিঘাত সমীকরণ যদি থাকে তাহলে এ বি সি এর মান বের করতে হয়। এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে সি। এ মান হচ্ছে 4.9, বি মান হচ্ছে 5, সি মান হচ্ছে -50। সূত্র কী ছিল, -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। তাহলে আমি এখান থেকে বলতে পারি টি এর মান হচ্ছে -b5 প্লাস মাইনাস √b², b² মান হচ্ছে 5² -4ac 4 ইন্টু এ মান হচ্ছে 4.9 আর সি মান হচ্ছে -50 ডিভাইড বাই টুয়াইস এ 2 ইন্টু এ মান হচ্ছে 4.9। এবার আমরা বলেছিলাম তুমি এটা লেখার পর ক্যালকুলেটরে এটা ছাপার কোনো দরকার নেই, ক্যালকুলেটারে কী করে ফেলবা, আমাদের যে ইকুয়েশন সলভ, ক্যালকুলেটার আমরা ইকুয়েশন সলভ করে ফেলবো। তো আমি যদি এখানে ইকুয়েশনটা সলভ করতে যাই আমার ক্যালকুলেটরে, এ এর মান হচ্ছে 4.9 বসাইলাম, বি এর মান হচ্ছে 5 বসাইলাম, সি এর মান হচ্ছে -50 বসাইলাম। আমার ক্যালকুলেটর আমাকে আনসার যেটা দিচ্ছে সেটা হচ্ছে একটা মান হচ্ছে 2.72, ওকে, আরেকটা মান হচ্ছে -3.75 সেকেন্ড। এর মানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো, কি বুঝতে পারছি আমরা ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছি যে আমাদের যদি এখানে আমরা চিন্তা করি, আমাদের এখানে সময়ের মান যেটা, একটা মান আসলো 2.72 সেকেন্ড আর একটা হচ্ছে 3.75 সেকেন্ড। তাহলে আমাদের এটা গ্রহণযোগ্য না। তাহলে সময়ের মান গ্রহণযোগ্য কোনটা হবে, 2.72 সেকেন্ড। তাহলে আমাদের এই যে সময়টা, এই সময়টা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। তাহলে আমরা আগের মেথের আনসারটা একটু দেখি। আগের মেথের আনসার কত আসছিল, টি ইকুয়াল টু হচ্ছে, আমি যদি একটু হিসাব করি, টি ইকুয়াল টু হচ্ছে √2h/g 2 ইন্টু এইচ এর মান 50
ডিভাইডেড বাই 9.8। আগের মেতে আনসার আসছিল হচ্ছে 3.19 সেকেন্ড। আচ্ছা, একটু আগে কি আমাদের আনসার 3.19 আসছিল? সময়ের মানটা কি 3.19 আসছিল? আমি একটু আবার ইয়ে করে দেখি তো। হ্যাঁ, আমার মনে হচ্ছে কেন জানি ওটা মনে হয় 1 পয়েন্ট সামথিং আসছিল মনে হয়। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমরা আশা করি বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের 2.72 সেকেন্ড। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমি নর্মালি সারলে যদি নামতে লাগে 1 সেকেন্ড, আমি যদি থ্রো করি তাহলে তো আরও কম সময় লাগবে। আমি এখন আবার ক্যালকুলেশন করলাম একটু আমরা কোথায় ভুল করছি কি না একটু চেক করি। আমি আবার তোমাকে আগেরটা করে দিচ্ছি। আগেরটার ক্ষেত্রে ইউ এর মান হচ্ছে 0, তাহলে এইচ ইকুয়ালস টু হচ্ছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি এইচের মান হচ্ছে 50 ইকুয়ালস টু আমরা বলতে পারি 0 প্লাস হাফ অফ 9.8 টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এই যে তোমার কি বলে 50 ইকুয়ালস টু হচ্ছে 4.9 টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান পাচ্ছি হচ্ছে 50 ডিভাইড বাই 4.9। এর মানে টি সমান হচ্ছে √50 ডিভাইড বাই 4.9। তাহলে √50 ডিভাইড বাই 4.9 3.19 সেকেন্ড এটা পাইছিলাম। আচ্ছা, আমি আসলে ভুলে গেছি 3.19 সেকেন্ড। যদি এটা পেয়ে থাকি তাহলে এটাই আমি একটু কনফিউজ যে আমি এর আগে কোনো ক্যালকুলেশন ভুল করছিলাম কি না। তাহলে হোয়াট এভার, এর মানে আমরা বুঝলাম কি যখন আমি শূন্য অবস্থান থেকে ছেড়ে দিব তখন বেগের মান হচ্ছে তখন সময় লাগে 3 সেকেন্ড। তো স্বাভাবিক ব্যাপার, ছেড়ে দিলে যতক্ষণ লাগবে শুরুতেই যদি তুমি থ্রো করো তাহলে সময় আর একটু কম লাগবে। এবার দেখো একটু আগের এই যে এইমাত্র যে ম্যাথটা করালাম 2 পয়েন্ট সামথিং সেকেন্ড লেগেছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম এটা গেলে হচ্ছে আমার 3 নম্বর ম্যাথ। এই 3 নম্বর ম্যাথেরও সমাধান শেষ। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে আগাই। স্যার আমাকে যদি এবার নতুন প্রশ্ন করে, আরেকটা প্রশ্ন কি করেছে দেখো, বলেছে বস্তুটি ভূমি থেকে 20 মিটার উচ্চতায় থাকাকালীন বেগের মান নির্ণয় করো। এর মানে বস্তুটা তো এখান থেকে এই যে ভূমি থেকে মনে করো 20 মিটার, এটা মনে করো 20 মিটার, এই 20 মিটার থাকাকালীন এই বিন্দুতে বেগের মান কত সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে আমাকে বলো তো, বস্তুটাকে আমি ছেড়ে দিয়েছি শূন্য অবস্থান থেকে, আমরা ওই যে উদ্দীপক অনুসারে করছি, শূন্য অবস্থান থেকে আমি ছেড়ে দিয়েছি। এর মান হচ্ছে আদি বেগের মান 0, আমরা সবাই জানি। কিন্তু আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে আমি শূন্য অবস্থান থেকে ছেড়ে দিলাম, এখন আমি বেগের মান জানতে চাই কখন। তাহলে আমি আদি বেগের মান জানলাম হচ্ছে 0, আমি চাচ্ছি এই শেষ বেগের মান কত, তবে কখন, যখন বস্তু ভূমি থেকে 20 মিটার উপরে। আচ্ছা বলো তো, ভূমি থেকে যদি বস্তু 20 মিটার উপরে হয় তাহলে অতিক্রান্ত দূরত্বটা কত? 30 মিটার না? কারণ বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার নাম অতিক্রান্ত দূরত্ব। বস্তু আসছে কোত্থেকে কোথায়, সে এখান থেকে এখানে আসছে, অতএব এখান থেকে এখানে আসতে গিয়ে কতটুকু দূরত্ব সেটাই হচ্ছে আমাদের এইচের মান। তাহলে এইচের মান হচ্ছে আমাদের 30 মিটার। আগেরবার আমার এখান থেকে এই পর্যন্ত আসছে, ওই কারণে পুরোটাই হিসাব করছি। এবার এখান থেকে এখানে আসছে, থেমে যায় নেই, সে তার মতো গেছে, কিন্তু আমি এতটুকু হিসাব করছি। আমি বলছি এখানে আসতে কি হবে, তাহলে এখানে হচ্ছে 30 মিটার, এসের মান 30 মিটার, ব্যাগের মান কত। তাহলে আবার যদি করি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, তাহলে আমি এখান থেকে বলতে পারবো বি স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মান হচ্ছে 30। তাহলে আমি ক্যালকুলেশন করলে বি সমান √2 ইন্টু 9.8 ইন্টু 30। তাহলে আমরা আগের মতো সেম কারণে আমরা প্লাস মাইনাস দিচ্ছি না। তাহলে আমাদের এখান থেকে বলতে পারি √2 ইন্টু 9.8 ইন্টু 30, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে 24.25 ms ইনভার্স 1। এর মানে যখন বস্তুটা ভূমি থেকে 20 মিটার উচ্চতায় থাকবে তখন ওই বস্তুর যে বেগটা হবে সেই বেগের মান হবে 24.25 ms ইনভার্স 1। আমি আশা করি এটা বুঝতে পারছি। এটা হচ্ছে কোনো একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামবে তখন ঠিক এই ধরনের সিনারিও তৈরি হবে, এবং সেটা নিয়ে আমরা কথা বললাম। এখন আমি আশা করছি তোমাকে এই ধরনের যে কোনো প্রশ্ন দিলে তুমি খুব ইজিলি সেটা বিট করতে পারবা। এবার আসো তোমাকে ভাইয়া আরেকটা প্রশ্ন দিই। প্রশ্নটা হচ্ছে এর আগের যে ম্যাথগুলো, ওই ম্যাথগুলোতে তোমাদেরকে আমরা একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম হচ্ছে কোনো একটা বস্তুকে যখন ওই যে টিতম সেকেন্ডের কনসেপ্ট দেখাইছিলাম যে একটা নির্দিষ্ট তম সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করে। এখন আমি তোমাকে সেই জিনিসটাই দেখাবো যে তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তবে আগেরবার গাড়ি যাইতো, এবার আমি বললাম যে না গাড়ি না, এবার আমি বললাম যে উপর থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিব। এখন এততম সেকেন্ডে বস্তু কত দূরত্ব অতিক্রম করে, এরকম প্রশ্ন যদি জিজ্ঞেস করে তাহলে আমরা কীভাবে আনসার করব। আসো আমরা বোথ সিকিউ অ্যান্ড এমসিকিউ দুইটার জন্যই করব, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আসো ভাইয়া, আমি তোমাকে বললাম যে নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে
ছেড়ে দিলে ছেড়ে দিলে চতুর্থ সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, কত উচ্চতা থেকে ছাড়ছি সেটা আমার দরকার নাই, আমি বলিও নাই। আমি বললাম যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম। এখন কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে নিচের দিকে বস্তুটা পড়বে। আমি চাচ্ছি চতুর্থ সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে হোয়াট ডাজ ইট মিন বাই চতুর্থ সেকেন্ড মানে হচ্ছে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। তাহলে আমি কী করবো ভাই বলো তো, এখান থেকে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, এটাই মনে করো হচ্ছে ভূমি। আর এটা এখানে যখন সে ছিল তখন মনে করো 3 সেকেন্ড আর 4 সেকেন্ড সময় সে এখানে ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের 4th সেকেন্ড। এই 4th সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করব। আমরা জানি লিখিত পরীক্ষার নিয়ম কি, আমি কখনো 4th সেকেন্ড বের করব না, আমি বের করব কি 3 সেকেন্ড 4 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব H3 আমরা বের করব, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব H4 আমরা বের করব, এরপর বিয়োগ করে H4 বের করব। তাহলে আসো আমরা করি। তাহলে আমরা প্রথমে H4 বের করি, এ মানে H4 বের করি, 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র কি বলতো, H = UT প্লাস হাফ GT স্কোয়ার। এখন তোমরা আমাকে বলো তো, এই যে আমার এখানে আদিবেগ, কোনো বস্তুকে আমি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিছি, এর মানে আদিবেগের মান 0 ইন্টু কয় সেকেন্ডের জন্য, 4 সেকেন্ডের জন্য, প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু সময় কত 4 সেকেন্ড, 4 স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো, এই যে 4 আর 2 কাটাকাটি করলে হচ্ছে আমাদের 2 ইন্টু 9.8 মান হচ্ছে 19.6, এর মানে 19.6 মিটার। ক্যালকুলেশন ভুল হলে একটু খেয়াল করিও। এবার আসা হচ্ছে ভাইয়া, এরপর হচ্ছে আমরা H3 বের করবো, 3 সেকেন্ডে কত দূরে যায়। তাহলে আমরা যদি বলি UT প্লাস হাফ GT স্কোয়ার, আবার আগের মতো যেহেতু নিচের দিকে নামছে, তাহলে আদিবেগের মান 0 ইন্টু সময় হচ্ছে 3 প্লাস হাফ অফ 9.8 ইন্টু আমার এখানে 3 স্কোয়ার। তাহলে আমি ক্যালকুলেশন করলে এখানে পাবো 3 স্কোয়ার মান হচ্ছে আমাদের 3 স্কোয়ার মান হচ্ছে 9/2 মান হচ্ছে 4.5 ইন্টু 9.8 এই কষ্ট হচ্ছে আমাদের 44.1। এর মানে 44.1 মিটার দূরত্ব অতিক্রম করে। এই কিরে বাবা, ও সরি, এখানে 4 দুগুণ আমি নাউজুবিল্লাহ, এখানে আমি 4 হিসেব করে ফেলছি। আসলে এখানে 4 4 16, তাই না? 16/2 মান হচ্ছে 8 ইন্টু 9.8 78.4, সরি এটা হচ্ছে 78.4, সরি। তাহলে আমাদের এখানে আমি এখানে 4 হিসেব করে ফেলছি, 4 স্কোয়ার মানে 16, তাহলে 78.4 মিটার। তাহলে 4 সেকেন্ডে যায় এত মিটার, 3 সেকেন্ডে যায় এত মিটার। এবার যদি বলি 4th সেকেন্ডে কত যায়, তাহলে হচ্ছে আমাদের 4 সেকেন্ডের দূরত্ব থেকে 3 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করব। এর মানে 78.4 থেকে 44.1 মিটার বিয়োগ করব। তাহলে আমি যদি বিয়োগ করে কত পাবো, 78.4 মাইনাস 44.1, ক্যালকুলেশন করলে আমরা পাবো 34.3, এর মান হচ্ছে এত মিটার। এটা হচ্ছে আনসার। এর মানে 4 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। এবার যদি আমি বলি শর্টকাটে করব, আমার এটা মনে করো MCQতে আসলো, তাহলে তোমরা বলো তো ভাইয়া MCQর জন্য ওই যে ওইখানে মনে আছে কিনা, ওইখানে পড়ছিলা STTS মানে টিতম সেকেন্ডে U প্লাস হাফ A 2T - 1। তাহলে আমি এখন HTTS যদি বের করি, মানে টিতম সেকেন্ডে কতটুকু নিচে নামে, তাহলে ইজিলি বলতে পারবো U প্লাস হাফ এর জায়গায় তখন এ ছিল, বর্তমানে এর জায়গায় জি আসবে, তাহলে 2T - 1। এবার তুমি দেখো আমি কত সেকেন্ডে বের করছি, 4th সেকেন্ড। তাহলে আমি 4th সেকেন্ডে যদি বের করতে চাই, তাহলে আদিবেগের মান হচ্ছে 0 প্লাস হাফ অফ জি এর মান 9.8 2 ইন্টু আমি 4th সেকেন্ডে বের করতে চাই মানে 4 - 1, তাহলে 4 দুগুণ 8, 8 - 1 মান হচ্ছে 7, 7 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 2 মান হচ্ছে 34.3 মিটার। ক্যালকুলেটর দিয়ে করেছি, এদিকে তাকাই নেই। এবার তুমি আনসার দেখো, এটা আর এটা সেম। তাহলে MCQতে এটা করবো, লিখিত পরীক্ষা এটা করব। তাহলে এটা হচ্ছে 4th সেকেন্ডে আমাদের এই বস্তুটা কতটুকু নিচে নামে মানে বস্তু যখন নিচে নামছে 4th সেকেন্ডে সে কতটুকু নিচে নামছে, এটা আমরা ক্যালকুলেশন করছি। তো আমি আশা করি তোমাদের এতটুকু কনসেপ্ট ক্লিয়ার যে আমাদের বস্তু নিচে নামার জন্য, তো নিচে নামার জন্য আমার মতে তোমাদের SSC লেভেলে এর থেকে বেশি প্যারাদায়ক ম্যাথ নাই। মানে এগুলো যদি তুমি পারো, ইনশাল্লাহ তুমি যে কোনো ম্যাথ পারবা, যদি নিচে নামার ক্ষেত্রে হয়। হ্যাঁ, এবার আমরা করব কোনটা ভাইয়া বলো তো, উপরে উঠার ক্ষেত্রে। তাহলে কোনো একটা বস্তু যদি ভাইয়া উপরের দিকে উঠে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা এখন আসো উপরে উঠার কনসেপ্টটা করি। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু তোমাকে এখানে বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে কিন্তু তোমাকে বাসায় আরও অনেক ম্যাথ প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ারের বিশেষ করে আমি সবচেয়ে বেশি জোর দিই যেটা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সবগুলা একেবারে পুরাতন প্রশ্নগুলো সহ 2015 সাল থেকে, মানে সবগুলো প্রশ্ন তুমি
বাসায় অ্যানালাইসিস করবা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাকে খুব ভালো কাজ দিবে। মানে আমি তোমার সব বেসিক ক্লিয়ার করে দিচ্ছি, তুমি সব পারবা। অ্যান্ড তুমি পারতেছো যে এটা তুমি চেক করবা বোর্ডের প্রশ্নগুলো দিয়ে প্রিভিয়াস। যদি তুমি দেখো যে না এই আইডিয়াগুলো দিয়ে আমি সব পারছি, তাহলে ওকে। আর যদি কোনো জায়গায় আটকে তুমি আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমার মেন্টর, তুমি আমার জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে তোমাকে টেনশন করার কোনো কিছু নাই। আমি তো আসলে নর্মালি এসএসসি পড়াই না, ইন্টারমিডিয়েট পড়াই, কিন্তু ইন্টার পড়াতে গিয়ে দেখি যে অনেক পোলাপাইন ইন্টারমিডিয়েটটা হচ্ছে না 9-10 হচ্ছে বড় ভাই। মানে তোমার এটা হচ্ছে বেসিক, এই বেসিক ফান্ডামেন্টাল যদি ক্লিয়ার না থাকে ইন্টারমিডিয়েটের ফিজিক্সটা যথেষ্ট বড়। বাট ভয় পাওয়ার কোনো কিছু নাই, বাট ওইটা পড়তে হলে তো তোমার গোড়াটা শক্ত হতে হবে। সো দেখি যে অনেক পোলাপাইন মানে ফিজিক্স পড়ে, মানে তারা মনে করো যে ফিজিক্স মানে হচ্ছে কোনোরকম 2-1টা ম্যাথ পারলে 2টা সূত্র পারলে ফিজিক্স। নো, নেভার। তোমাকে যে জিনিসটা পড়বা কনসেপ্টটা ভেরি মাচ ক্লিয়ার থাকতে হবে। আবার বর্তমানে দেখবা লাস্ট কয়েক বছরে মানে পোলাপাইন এই কথা বলা শুরু করছে, বোর্ড প্রশ্নে কী উল্টাপাল্টা প্রশ্ন করে। উল্টাপাল্টা প্রশ্ন করে না, তোমার প্রিপারেশনটা উল্টাপাল্টা। তুমি তো বেসিক ক্লিয়ার করবা, বেসিক ক্লিয়ার করলে যে কোনো প্রশ্ন তুমি পারবা, ওটার জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। মানে হেভি সুন্দর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মেন কথা। তার জন্য মানে কোনো কিছু বাদ দিয়ে পড়তে পারবা না, বেসিকটি স্ট্রং লেভেলে ক্লিয়ার রাখতে হবে। আর মনে রাখবো পদার্থবিজ্ঞান জীবনে পরীক্ষার হলে 1 মার্কও কমন পাবা না, পুরাটাই কমন পাবা হচ্ছে তুমি কমন সেন্স থেকে। মানে তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে সব মনে হবে কমন, আর বেসিক ক্লিয়ার না থাকলে সবই আনকমন মনে হবে। সো একটু সতর্ক থাকতে হবে। আর আমাদের একজন জিজ্ঞেস করছিল হচ্ছে স্যার গতি অধ্যায় যেভাবে পড়াচ্ছেন সবগুলো অধ্যায় আমরা সেমভাবে পাবো কি না। বাবারে আমি আমার এই যে 9ম-10ম শ্রেণীর যে অনলাইন কোর্সটা এই যে লঞ্চ করতেছি, এই অনলাইন কোর্সে তো বাবা আমি আসলে এই গতি অধ্যায়টা তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে ড্যামো, মানে আমি কিভাবে পড়াবো। সো আমি গতি অধ্যায় যে স্টাইলে তোমাকে পড়ালাম সেম স্টাইলে তোমাকে আমি বাকি সব অধ্যায় পড়াবো। এখন বাকি সব অধ্যায় পড়াতে গিয়ে যদি আমি স্টাইলটাই মেনটেন না করি, তাহলে তো এটা হচ্ছে আমার কথার 2 কথা হয়ে গেল। আমি বললাম যে এটা ড্যামো ক্লাস, এভাবেই আমরা করাবো। সো তুমি ডেমো ক্লাস দেখে হচ্ছে মনে হলো ভালো, যদি খারাপ মনে হয় তাহলে কোর্সে এনরোল হবে না। আর ভালো মনে হলে তুমি কোর্সে এনরোল হবা। একবার এসএসসি পরীক্ষা রাখ পর্যন্ত তুমি এই কোর্সে যে কোনো সময় ক্লাস করতে পারবা। এখন এবার ঝামেলা হয়ে যায় কোন জায়গায়, তাহলে আমি অন্যান্যদের সেম পাবো না। কেন পাবা না? আমার জায়গায় অন্য কেউ আসবে না। তোমার এই কোর্সটা পুরোটা আমি করাবো, পুরোটাই আমি মেনটেন করবো। সো যত প্রবলেম হবে সেটাও আমি সলভ করবো। আবার যারা হচ্ছে তোমার এই যে আমাদের অনলাইন বেসে ফের স্টুডেন্ট থাকে, তাদের জন্য একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে তোমার আমরা যে কোনো প্রবলেম তুমি সেখানে দিবা, আমি ফ্রি টাইমে সলভ করে দিব। মানে এটা হচ্ছে আমাদের দায়িত্ববোধ আর কি। আর প্যারালাল যে কোনো সময় যে কোনো পরামর্শে আমরা তো আসি ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। ওকে, আসি। তবে আমি সামনে আর এখনও এটা প্ল্যান করি নেই, সামনে ট্রাই করছি। যদি ফ্রি টাইম পাই হয়তো আমরা এরকম করব যে তোমরা বাসায় কী প্র্যাকটিস করবে এই ধরনের একটা প্র্যাকটিস শিট বানানো যায় কিনা। বাট আপাতত এটা কথা দিচ্ছি না, কারণ কথা দিলে সেটা মেনটেন করতেই হবে। সো আমরা বানাইলে তারপর কথা দিব, এর আগে না। এখন হচ্ছে একবারে ফুল পরিপূর্ণ বেসিক ক্লিয়ার। আর তোমাদের বইটা খুবই ফালতু। সো আমরা যা পড়াচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল পড়াশোনা পদার্থবিজ্ঞানের। আসো ভাইয়া, আমরা বেশি কথা না বলে এবার চলে যাই। এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত পড়েছিলাম নিচে নামার সময়, এবার আমরা পড়বো হচ্ছে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু, ঊর্ধ্বে ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তু। তাহলে কোন একটা বস্তুকে আমি ঊর্ধ্বে নিক্ষিপ্ত করব। এই উপরে যে নিক্ষিপ্ত বস্তু, এই কীভাবে কোন একটা বস্তুকে আমি উপরে নিক্ষেপ করব, উপরে নিক্ষেপের ক্ষেত্রে কী হবে, এটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। সো আসলে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আগে আমরা এখানে আসি, ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিছু বেসিক টার্ম জেনে নিই। কিছু বেসিক টার্ম আমরা জেনে নিব। দেখো, কোন একটা বস্তুকে আমি ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করলাম, মনে করো একটা বল। একটা বলকে আমি হাতে নিয়ে উপরের দিকে থ্রো করলাম। এখন বলটাকে হাতে নিয়ে উপরের দিকে থ্রো করলে ঘটনাটা কী করবে দেখো, এই বলটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। স্বাভাবিক ব্যাপার, নিচে নামার সময় যেরকম স্পিড আস্তে আস্তে বাড়ে, এর মানে ত্বরণে যায়। উপরে যাওয়ার সময় স্পিড আস্তে আস্তে কমবে, এর মানে মন্দনে যাবে। নিচে যাওয়ার সময় ত্বরণের মান জি, উপরে ওঠার সময় মন্দনের মান জি। ওই কারণে নিচে নামা উপরে ওঠার সময় আমরা -g ইউজ করি। এখন তুমি জানো এটা স্লো হতে হতে কোনো না কোনো এক সময় কী হবে স্যার, থেমে যাবে। কমন সেন্স। তাহলে এখান থেকে তুমি কোনো একটা বস্তুকে একটা নির্দিষ্ট ব্যাগে নিক্ষেপ করছো, যে ব্যাগে নিক্ষেপ করছো তাকে আমি নাম দিচ্ছি ইউ, আদি ব্যাগ। আমি যখন থ্রো করলাম উপরের দিকে, এই আদি ব্যাগের দিক হচ্ছে উপরের দিকে, উপরের দিকে থ্রো করলাম হচ্ছে ইউ ব্যাগে। এবং এক সময় সেটা যেতে যেতে এমন একটা অবস্থা হবে, এই জায়গায় গিয়ে তার ব্যাগের মানটা শূন্য হয়ে যায়। তাহলে আমরা মোটামুটি বুঝলাম কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরে থ্রো করলে সে স্লো হতে হতে একসময় 0 হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি এরপর কি হবে, নিচে নামতে 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 তার বেগটা আবার বাড়তে থাকবে। এর মানে উপরে ওঠার সময় তার বেগটা কমলো, আবার এবার সে নিচে নামা শুরু করবে। আমি ডানে দেখাচ্ছি, এর মানে এটা যে ডানে না, সে এভাবেই গিয়ে আবার এখানেই পড়বে। আমি বোঝার সুবিধার্থে পড়ার স্টাইলটাকে উপরে উঠার সময় এদিকে দেখাইছি,
নামার সময় এখানে দেখাচ্ছি যে এভাবে করে আমার এখানে নামবে, ভূমিতে পড়ে যাবে। এবার একটা মজার ব্যাপার তোমাদেরকে বলি, একটা বস্তুকে তুমি ভূমি থেকে যত বেগে উপরের দিকে নিক্ষেপ করবা, বস্তুটা ঠিক তত বেগেই ভূমিতে আঘাত করবে। এটা একটু জেনে রাখবা, এমসিকিউ তো মাঝে মধ্যে আসে। মনে করো আমি বললাম একটা বস্তুকে 20 ms ইনভার্স 1 বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম, তাহলে বস্তুটা ভূমিতে কত বেগে পড়বে? 20 ms ইনভার্স 1 বেগে। প্রয়োজনে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, তার কারণটাও আমরা একটু পরে মেথ করে দেখাবো। তাহলে কোন একটা বস্তুকে আমরা যত বেগে নিক্ষেপ করব, সে ঠিক তত বেগে আবার রিটার্ন আসে। তাহলে এবার আমরা একটু খেয়াল করি, আমরা যদি এখান থেকে কিছু টার্ম জেনে নিই, এই বস্তুটা এখান থেকে এতটুকু পর্যন্ত উঠবে, এরপর কিন্তু সে আর উঠবে না। একটা বস্তু সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উঠতে পারে, সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উঠতে পারে, এটাকে আমরা বলি তার সর্বাধিক উচ্চতা। ক্যাপিটাল এইচ দ্বারা বোঝাচ্ছি সর্বাধিক উচ্চতা, এটাকে আমরা বলছি তার সর্বাধিক উচ্চতা। এর মানে সর্বোচ্চ যতটুকু উপরের দিকে উঠবে তার নাম হচ্ছে সর্বাধিক উচ্চতা। এবার উপরে উঠতে একটা সময় লাগবে না, তুমি মারলা, কতক্ষণ ধরে সে উপরে উঠলো, এই উপরে উঠতে যে সময় লাগে ওটাকে আমরা T1 দ্বারা প্রকাশ করি। এই T1 মানে উপরে ওঠার সময়, এটাকে আমরা বলি হচ্ছে উত্থানকাল। এটাকে আমরা কি বলি? উত্থানকাল। মানে উঠতে যে সময় লাগে তার নাম উত্থানকাল। এবার আসো, উপরে উঠার পর সে নিচের দিকে নামা শুরু করবে, উপর থেকে নিচে নামতে যে সময় লাগে এটাকে আমরা বলি T2, এটার নাম হচ্ছে পতনকাল। আর মজার ব্যাপার হচ্ছে, উপরে উঠতে যতক্ষণ সময় লাগে নিচে নামতেও ততক্ষণ সময় লাগে। এই জন্য আমরা বলি অনেক সময় উত্থানকাল আর পতনকাল সমান, কিন্তু আমি বলবো না, আমি বলবো প্রমাণ করে। একটু পরে আমি তোমাকে দেখাই দিব আসলে এই দুটো সমান, উত্থানকাল আর পতনকাল। তাহলে উপরে উঠতে যে সময় নাম তার উত্থানকাল, নামতে যে সময় তার নাম বিচরণকাল, তার নাম হচ্ছে পতনকাল। এবার আসো, উপরে উঠা প্লাস নামা, এটাকে আমরা বলি হচ্ছে ক্যাপিটাল T দ্বারা প্রকাশ করি, এটার নাম হচ্ছে বিচরণকাল। এটার নাম হচ্ছে বিচরণকাল। তার আরেকটা নাম হচ্ছে উড্ডয়নকাল। তার আরেকটা নাম হচ্ছে উড্ডয়নকাল। একটা নাম হচ্ছে বিচরণকাল, আরেকটা নাম হচ্ছে উড্ডয়নকাল। তাহলে আমি বেসিক সেন্সটা তোমাকে বলি, একটা বস্তুকে উপরের দিকে থ্রো করলাম, ম্যাক্সিমাম যতটুকু হাইট উঠবে তার নাম সর্বাধিক উচ্চতা। উপরে উঠার সময় তার একটা সময় লাগবে না, মানে সে উঠতেছে 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 উঠতেছে, জিরো, আবার নামবে। এই জিরো হওয়া পর্যন্ত তার কতক্ষণ সময় লাগছে, এটার নাম উত্থানকাল। নামতে কতক্ষণ সময় লাগলো, নাম তার পতনকাল। এখন আমি এখান থেকে থ্রো করলাম, সে উঠে আবার নামলো, টোটাল যে টাইমটা তার নাম বিচরণকাল। লাইক ব্যাপারটা খেয়াল করো, মনে করো সে উঠতে লাগছে 2 সেকেন্ড, নামতে লাগছে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ড প্লাস 2 সেকেন্ড, এই 4 সেকেন্ডকে আমরা বলি বিচরণকাল। মানে তুমি মারার পর কতক্ষণ আকাশে থাকবে তার নাম বিচরণকাল। আমি থ্রো করলাম, থ্রো করার পর কতক্ষণ আকাশে থাকবে তার নাম বিচরণকাল। থ্রো করার পর কতক্ষণ আকাশে থাকবে বা শূন্যে থাকবে, মানে তুমি থ্রো করলা মাটিতে পড়ার আগ পর্যন্ত, বাকি টাইমটাকে আমরা বলি বিচরণকাল। অনেক সময় বলে বস্তুটি কতক্ষণ শূন্যে থাকবে, তাই কতক্ষণ শূন্যে থাকবে, বিচরণকাল যতক্ষণ ততক্ষণ সে শূন্যে থাকবে। আচ্ছা, এবার এদের মানগুলো কেমনে বের করবো? আসো, এই জায়গায় সবচেয়ে বড় লজিক কোনটা? এই জায়গায় সবচেয়ে বড় লজিক হচ্ছে এই জায়গায় বেগের মান শূন্য। এটা খুবই ইম্পর্টেন্ট। সর্বাধিক উচ্চতায় বেগের মান শূন্য, অনেক সময় এমসিকিউ তো আসে। সর্বাধিক উচ্চতায় কোনো একটা বস্তুকে ভূমি থেকে নিক্ষেপ করলে উপরের দিকে সর্বাধিক উচ্চতায় বেগের মানটা কত, এটা মাঝে মাঝে এক্সামে আসে। তাহলে আসো আমরা একটু একটা একটা বের করা শুরু করি। প্রথমে আমি একটা কাজ করি, এখান থেকে আমি নিক্ষেপ করার পর এখানে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা বের করি। তাহলে আমি প্রথমে আমার টার্গেট হচ্ছে এইচের মান কত বের করা। তাহলে সিনারিওটা একটু ডেভেলপ করি। এখান থেকে নিক্ষেপ করলাম, সে এইদিকে উপরের দিকে উঠলো, এখানে উঠতে কতক্ষণ সময় লাগে সেটা আমি বের করব। তাহলে বলো তো কোত্থেকে? এখান থেকে আমি নিক্ষেপ করলাম ইউ বেগে, কোথায় গিয়ে থামবে? এখানে। এখানে বেগের মান হচ্ছে 0, শেষ বেগ। মানে এটার নাম হচ্ছে আদি বেগ, এটার নাম শেষ বেগ, কারণ আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করব। এই মাঝখানের দূরত্বটার নাম হচ্ছে এইচ। অ্যান্ড তোমরা ভাইকে বলো তো ইউ বি আর এইচের রিলেশন কি? আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। প্রশ্ন হচ্ছে স্যার মাইনাস কেন দিলাম? কারণ বস্তুটা উপরের দিকে উঠছে, তাই না? ওকে, এবার তুমি একটু খেয়াল করো, শেষ বেগের মানটা কত? 0, আদি বেগের মানটা কত? ইউ। আমি একটা সূত্র ডেভেলপ করছি, ওই জন্য ইউ রেখে দিলাম। 2g ইন্টু এইচ বলতে আমরা বোঝাচ্ছি উচ্চতা, ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারি যে 2gh ইকলস টু ইউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ ইকলস টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। এটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠার সময়, সর্বাধিক উচ্চতার মান। এর মানে আমি যদি তোমাকে বলি সর্বাধিক উচ্চতা কত, উত্তর হচ্ছে এইচ ইকলস টু ইউ স্কোয়ার ডিভাইড বাই 2g। আচ্ছা, এবার ঘটনা ভাইয়া সেটা না, এবার ঘটনা হচ্ছে ভাইয়া আমি এখন শিখবো হচ্ছে উত্থানকাল। তাহলে এটা আমরা বুঝে গেছি যে উচ্চতাটা কীভাবে বের করে, আমি নিয়মটা জানলাম, পুরো নিয়মটাই আমার লাগবে। কেন লাগবে একটু পরে বলছি।
এবার আমরা উত্থানকাল T1 এর মান কত জিজ্ঞেস করলাম। এবার T1 এর মান কেমনে বের করবো? ভেরি সিম্পল, আবার আগের মতো বস্তু এখান থেকে এখানে উঠবে, তাহলে শুরুতে তার বেগের মান ছিল হচ্ছে ইউ, আর এই জায়গায় তার বেগের মান হচ্ছে 0, এবং আমি চাচ্ছি এখান থেকে এখানে উঠতে কতক্ষণ সময় লাগে সেই সময়টা। তাহলে এবার বলো তো ইউ, ভি এবং টি এর রিলেশন কোনটা? আমরা বলতে পারি ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জি টি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি ভাইয়া? আমি এখান থেকে বলতে পারি শেষ বেগের মান 0, আদিবেগ ইউ মাইনাস জি, সময় বলতে আমরা T1 বোঝাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি জি T1 ইকস্ট হচ্ছে ইউ, তাহলে এখান থেকে বলতে পারি T1 ইকস্ট হচ্ছে ইউ বাই জি। এর মানে এই T1টাকে আমরা বলে হচ্ছে উত্থানকাল, উপরে উঠতে যে সময় লাগে তার নাম হচ্ছে উত্থানকাল। এবার অনেকে যেটা জানে না বা বইগুলোতে নাই সেটা আমি ক্লিয়ার করি। এবার হচ্ছে আমি পতনকাল বের করবো, T2 ইকস্ট টু হোয়াট। আমাদের অনেক স্টুডেন্ট ডিরেক্টলি বলে দেয় উত্থানকাল যদি এত হয়, বলে যে উত্থানকাল সমান পতনকাল, অতএব এটাই অ্যান্সার। এটা ভুল হবে না, বাট আমার কাছে মনে হয় ক্লিয়ার কাট এটা কনসেপ্ট তোমার মাথায় রাখা উচিত। এবং যদি তুমি সেটা পারো তাহলে কেন তুমি শুধু শুধু আন্দাজে একজনের মান ধরে করবা? আমি এখন ডিরেক্টলি তোমাকে পতনকাল বের করে দেখাবো। এবার আসো ঘটনা কী ঘটছে, তোমরা আমাকে বলো, তোমরা আমাকে বলো, এই যে বস্তুটা, এই বস্তুটা উঠছে, এখন আমি যাচ্ছি নামার সময়। আচ্ছা বলো তো, যখন এখান থেকে নামা শুরু করলো এর মানে এটাই হচ্ছে আদি, আবার এখানে যখন গেল এটাই হচ্ছে শেষ। তাহলে বলো তো এবার আমি যদি প্রশ্ন করি আদিবেগ কত? 0। এবার যদি আমি প্রশ্ন করি শেষ বেগ কত, তুমি কি অ্যান্সার দিবা? ভাই ভেরি সিম্পল, এখান থেকে যখন আমি তো এখানে বেগ কত জানি না, তবে আমি তোমাকে একটু আগে একটা কথা বলেছিলাম, এখান থেকে যত বেগে থ্রো করবা তত বেগে সেই ভূমিতে আঘাত করবে। এর মানে আমরা বলতে পারি শেষ বেগের মান হচ্ছে এখান থেকে নিক্ষেপ করার সময় যত বেগে নিক্ষেপ করছিলাম তত, এর মানে ইউ। অনেকে আবার কনফিউজড হয়ে না, মানে আমরা বলতে চাচ্ছি শেষ বেগের মানটা হচ্ছে একটু আগে আমরা যাকে ইউ বলেছিলাম সেই ইউ এর মানের সমান। একটা ম্যাথ করলে আর একটু সুন্দর হবে। তাহলে আমরা আবারও বলছি আদিবেগ হচ্ছে নিচে নামার সময় এখান থেকে স্টার্ট, এখানেই শেষ, এটা আদিবেগ, এটা শেষ বেগ। এখান থেকে স্টার্ট করেছে মানে হচ্ছে এখানে বেগ 0 ছিল, আদিবেগের মান 0, এখানে শেষ করেছে মানে হচ্ছে শেষ বেগ। শেষ বেগের মানটা হচ্ছে একটু আগে আমি যে কনসেপ্টটা করেছিলাম সে আদিবেগের সমান, মানে উপরে থ্রো করার সময় যে আদিবেগ সে আদিবেগের মানটা হচ্ছে শেষ বেগের সমান। তাহলে আমরা যদি এবার নিচে খেয়াল করি, ফর্মুলা লিখি, এবার বলো বস্তু কি উপরে উঠছে না নিচে নামছে? নিচে নামছে। তাহলে ফর্মুলা কি? ভি ইকস টু ইউ প্লাস জিটি, কারণ স্যার আমার এবার বস্তু নিচের দিকে নামছে। এবার বলো শেষ বেগের মান কত? এই শেষ বেগের জায়গায় তুমি বসাবা ইউ, আদিবেগের মান কত? 0 প্লাস জি ইন্টু সময়ের মান কত? T2। তাহলে আমি এখান থেকে বলতে পারি জি T2 ইকস্ট হচ্ছে ইউ, তাহলে T2 ইকস্ট কত হয়? ইউ বাই জি। এটাই হচ্ছে আমার সময়ের মান, T2 এর মান, এর মানে পতনকালের মান। এবার বাবা তুমি খেয়াল করো তো, T1 যা পাইছিলাম T2ও তাই পাইছি না? এই জন্যই আমরা বলি T1 ইকস্ট হচ্ছে T2, এর মানে উত্থানকাল সমান পতনকাল। পরীক্ষায় যদি তুমি উত্থানকাল বের করে বলো যে পতনকালের সমান, কোনো অসুবিধা নেই। তবে তুমি যদি ভেরি স্মার্ট স্টুডেন্ট হও তাহলে তুমি সেটা নিশ্চয়ই করবা না, তুমি উত্থানকাল আলাদা করে দেখাবা, পতনকাল আলাদা করে দেখাবা। এবার আসি বিচরণকাল, ক্যাপিটাল টি। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেই পারছো বিচরণকাল মানে কি? উত্থানকাল প্লাস পতনকাল, উঠতে সময় প্লাস নামতে সময়। তাহলে আমরা বলতে পারি বিচরণকাল মান হচ্ছে T1 প্লাস T2। এবার বলো T1 এর মান কত? ইউ বাই জি, T2 ইউ বাই জি, তাহলে T ইকস টু কত? 2 ইউ বাই জি। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাবো। তাহলে এটা হচ্ছে বিচরণকালের ফর্মুলা 2 ইউ বাই জি। এবার তোমাকে একটা ভাইয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলে কান পেতে শুনে রাখো। নর্মালি আমরা যখন ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে পড়াই তখন আমরা তো ডাইরেক্ট বলে দিই এইগুলো হচ্ছে এক একটা সূত্র, কিন্তু ক্লাস 9-10-এ অনেক টিচার এটা মানতে চায় না বা মানতে নারাজ। ওই জন্য তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে পরামর্শ, নবম দশম শ্রেণীতে তুমি কখনোই এই সূত্রগুলো লিখিত পরীক্ষায় ডিরেক্ট অ্যাপ্লাই করবা না। তাহলে এগুলো মুখস্থ করবো না? অবশ্যই করবো। কোথায়? এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য আমরা এগুলো মুখস্থ রাখবো, এগুলো থেকে প্রচুর এমসিকিউ হয়। কিন্তু লিখিত পরীক্ষা আসলে তোমাকে এভাবে ভেঙে ভেঙে করতে হবে। এখন অনেকে একটু ভয় পেয়ে যাবে, ভাইয়া ভেঙে ভেঙে করার নিয়মটা এভাবে নিয়ম মনে রাখতে হবে। কোনো নিয়ম মনে রাখতে হবে না, বেসিক ক্লিয়ার থাকলে তুমি এমনিতে পারবা। এটা তো আমি তোমাকে প্রমাণ দেখালাম না বাবা। এবার দেখো একটা রিয়েল ম্যাথ তোমাকে এখন ভাইয়া করে দেখাবো, একটা রিয়েল ম্যাথ তোমাকে আমি এখন করে দেখাবো। তাহলে আসো আমরা একটু খেয়াল করি, একেবারে রিয়েল একটা ম্যাথ তোমাকে করে দেখাই, তাহলে তুমি বুঝতে পারবা যে পরীক্ষায় তুমি কিভাবে এই ম্যাথগুলো করবা। আসো আমরা ট্রাই করি একটা একেবারে অরিজিনাল রিয়েল ম্যাথ করে দেখাইতে। তাহলে আমরা প্রশ্ন করি, আমি ট্রাই করি যে এমন একটা প্রশ্ন তোমার জন্য বানাই দিতে যেই প্রশ্ন দিয়ে তুমি মোটামুটি
সব ক্লিয়ার করে ফেলতে পারবা। ধরো আগে আমরা একটা কাজ করি 20 আচ্ছা 13 আচ্ছা আসো, তাহলে তোমাকে আমি একটা ম্যাথ দিই, এমনভাবে দিব যাতে এক ম্যাথের ভিতর যত ধরনের ম্যাথ থাকতে পারে সব চলে আসে। ওকে, আসো একটা ম্যাথ করি। তাহলে প্রথম উদ্দীপক লেখো। লেখো ভূমি থেকে কোনো বস্তুকে ভূমি থেকে কোনো বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে 50 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। হ্যাঁ, নিক্ষেপ করা হলো। ভূমি থেকে কোনো একটা বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 1 নাম্বার প্রশ্ন করেছি, সর্বাধিক উচ্চতা কত? 1 নাম্বার প্রশ্ন হচ্ছে সর্বাধিক উচ্চতা ইকুয়ালস টু হোয়াট। 2 নাম্বার প্রশ্ন উত্থানকাল সমান কত? উত্থানকাল ইকুয়ালস টু হোয়াট। 3 নাম্বার প্রশ্ন পতনকাল ইকুয়ালস টু হোয়াট। 3 নাম্বার প্রশ্ন পতনকাল ইকুয়ালস টু হোয়াট। 4 নাম্বার প্রশ্ন আমরা দিই হচ্ছে বস্তুটি কত সময় পর 20 ms ইনভার্স 1 বেগ অর্জন করবে। এবার আমরা 5 নাম্বার দিই হচ্ছে বস্তুটি আমি একটু আন্দাজে মান দিলে একটু সমস্যা, তো ওই জন্য একটু ক্যালকুলেশন করে দিতে হয়। বস্তুটি যখন ভূমি থেকে 100 মিটার উচ্চতায় থাকে তখন 100 মিটার উচ্চতায় না, এভাবে না, একটু বস্তুটি কত সময়ে 100 মিটার উচ্চতায় থাকবে এবং ওই সময়ে বস্তুর বেগ কত হবে। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, জাস্ট সিম্পলি করি, সেটা হচ্ছে ওই টিতমটা কিন্তু যে কোনো জায়গায় আসতে পারে। ওই জন্য দেখো তোমাদের বইতে তুমি শুধু নর্মাল ম্যাথে টিতম পাও, আমি সব জায়গায় টিতম এনে দিচ্ছি। আমি বললাম যে তৃতীয় সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, আসো ভাইয়া, এবার আমরা এই সবগুলো ম্যাথ সলভ করি একটা খুব ইজিলি করব। আমরা পরীক্ষায় প্রথমে লিখিত পরীক্ষার নিয়মে করি। সো আমি এখানে তো আমরা একটা প্রশ্ন মিস দিয়ে দিয়েছি। 3 নাম্বারের পরে 4 নাম্বার তো হওয়া উচিত হচ্ছে বিচরণকাল কত। বিচরণকাল সমান হোয়াট। তাহলে এটা গেল 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার। এখন আসো একটা ভূমি থেকে কোনো বস্তুকে 50 ms ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। তাহলে আমি এভাবে বলতে পারি, আমি একটা চিত্রের মধ্যে থেকে সব করে ফেলবো। হ্যাঁ, মাঝখানে চিত্রটা আঁকি। তাহলে আমি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলাম, খাড়া উপরের দিকে ইউ বেগে। তাহলে আমরা ইউ বেগে যে নিক্ষেপ করলাম, এখানে সবগুলা গিভেন ডেটা একসাথে লিখি না? আচ্ছা, না, সবগুলো গিভেন ডেটা একসাথে লিখলে তো আবার কনফিউজড হয়ে যাবে কোন ম্যাথের জন্য কোনটা। আসো একটা তাহলে 1 নাম্বার ম্যাথ করব। 1 নাম্বার ম্যাথের জন্য আমাদের সর্বাধিক উচ্চতা কী দেওয়া আছে? আদিবেগের মান হচ্ছে 50 ms ইনভার্স 1। আচ্ছা, ভালো কথা। এরপর তোমাকে আর কি দেওয়া আছে? তোমাকে বলা আছে
সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। তাহলে আমি যদি এটা যে আদিবেগ জানি, শেষ বেগের মান 0 আমরা জানি, তাহলে শেষ বেগের মান কত 0। তাহলে এবার তোমরা বলো তোমার লাগবে কি বলো তো উচ্চতা। তাহলে সর্বাধিক উচ্চতাকে আমরা এইচ দ্বারা নামকরণ করলাম। তাহলে ভাইয়া বলো তো সর্বাধিক উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা এখান থেকে এই যে ইউবি থেকে এইচ বের করব। তাহলে তোমরা বলো রিলেশন কি হবে, ইউবি এইচের রিলেশন। তাহলে বলো ইউবি এইচের রিলেশন কোনটা, অবশ্যই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, যেহেতু বস্তু উপরের দিকে উঠছে -2gh। এবার তুমি জাস্ট সিম্পলি মান বসাই দাও, তুমি আর ওই যে ওইখানকার মতো করার দরকার নেই, তুমি ডাইরেক্ট মান বসাই দাও। বলো তো বি এর মান কত 0, 0 স্কোয়ার, ইউ এর মান কত 50, 50 স্কোয়ার, -2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ বলতে এইচ বুঝাচ্ছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 9.8 ইন্টু 2 মান হচ্ছে 19.6, এইচ ইকস টু 50 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ ইকস টু হচ্ছে 50 স্কোয়ার ডিভাইড বাই 19.6। তাহলে ক্যালকুলেশন যদি করি 50 স্কোয়ার ডিভাইড বাই 19.6, তাহলে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 127.55 মিটার। এটা হচ্ছে ভাইয়া 1 নম্বরের আনসার। এবার আসো ভাইয়া 2 নাম্বার। 2 নাম্বার মেয়েতে আমাকে কী বলেছে, উত্থানকাল কত, মানে উপরে উঠতে কতক্ষণ সময় লাগবে, তাই না? এর মানে এখান থেকে এখানে যেতে T1 এর মানটা জানতে চাচ্ছি। তাহলে T1 এর মান যদি জানতে চাই, T1 এর মান জানতে চাই, ইউ এর মান জানি, ভি এর মান জানি, তাই না? ওকে ফাইন। তাহলে ইউ এর মান হচ্ছে 0, ভি এর মান হচ্ছে ইউ এর মান তো আমরা দেওয়া আছে, ইউ এর মান হচ্ছে 50 ms ইনভার্স 1, ভি এর মানটা হচ্ছে 0। আমি চাই সময় কতক্ষণ লাগে, তাই না? আচ্ছা, তাহলে বলো তো ফর্মুলা কি, ভি ইকস টু ইউ মাইনাস জিটি, শেষ বেগের মানটা কত 0, আদি বেগ 50 মাইনাস 9.8 ইন্টু T1। তাহলে আমরা বলতে পারি 9.8 T1 ইকস টু 50। তাহলে T1 ইকস টু 50 ডিভাইড বাই 9.8। তাহলে ক্যালকুলেশন যদি ভাই করি 50 ডিভাইড বাই 9.8, আনসার আসবে হচ্ছে 5.1। তাহলে আমাদের উত্থানকালের মান হচ্ছে 5.1 সেকেন্ড। ওকে ফাইন, এটা গেল হচ্ছে উত্থানকাল। ওকে আচ্ছা, এবার আসেন স্যার হচ্ছে 3 নাম্বার করি, পতনকাল। পতনকাল হচ্ছে T2। T2 এর মান কত বের করব? তাহলে T2 এর মান বের করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা একটু অ্যানালাইসিস করি। বলো T2 এর মান বের করার সময় কী হয় বলো তো, উপর থেকে নিচে নামে, তাই না? আচ্ছা, বলো তো উপর থেকে যখন সে যাত্রা শুরু করলো তখন তার আদিবেগের মান কত 0, আর নিচে যখন মাটিতে আঘাত করলো তখন তার বেগটা হচ্ছে আসলে কার সমান বলো তো, ওই যত বেগে মারছি তত বেগে নামবে। কত বেগে মারছিলাম, 50 বেগে মারছিলাম, এর মানে 50 বেগেই সে মাটিতে নামবে। এর মানে আমরা বলতে পারি আদি বেগের মান 0, শেষ বেগের মান হচ্ছে 50 ms ইনভার্স 1, মাঝখান দিয়ে আমার সময়টা দরকার। তাহলে আমরা বলতে পারি আবার আগের মতো ভি ইকস টু ইউ প্লাস জিটি, বিকজ সে নিচের দিকে নামছে। তাহলে আমাদের শেষ বেগের মান হচ্ছে 50, আদিবেগ 0, 9.8 ইন্টু T2। তাহলে T2 এর মান হচ্ছে 50 ডিভাইড বাই 9.8, এর মান হচ্ছে 5.1 সেকেন্ড। তাহলে এটা গেল হচ্ছে পতনকাল। এবার আসো বিচরণকাল। তাহলে আমরা পরীক্ষা যদি তোমাকে বলা হয় বিচরণকাল নির্ণয় করো, তুমি প্রথমে উত্থানকাল বের করবা, এরপরে পতনকাল বের করবা, এরপর তুমি বলতে পারো বিচরণকাল T ইকস টু উত্থানকাল প্লাস পতনকাল। উত্থানকাল হচ্ছে 5.1 সেকেন্ড, আর পতনকাল 5.1, এর মানে 10.2 সেকেন্ড হচ্ছে বিচরণকাল। এবার অনেকে আমাকে প্রশ্ন করবা, ভাইয়া আমাদের গাইডগুলোতে এভাবে করা, বিচরণকাল করতে বললে আমরা উত্থানকাল বের করি, এরপর আমরা লিখি আমরা জানি বিচরণকাল সমান হচ্ছে 2 ইন্টু উত্থানকাল। এটা তো খুবই স্বাভাবিক, যেহেতু দুইটা সমান তাহলে ডাবল। ওইভাবে করা যাবে কি না? অবশ্যই যাবে। বাট তুমি যদি নিজেকে একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করতে চাও, ইউ ক্যান ফলো দিস প্রসিডিওর। তাহলে এভাবে তুমি করলে টিচার বুঝবে না তুমি হাইলি জানো আর কি, একটু ভাব মারা আর কি। তাহলে আমাদের এটা হচ্ছে একবার পিওর বেসিক দিয়ে করা। বাট কেউ যদি এটা করার পর বলে যে পতনকাল সমান হচ্ছে উত্থানকাল, অতএব এই ম্যাথটা করলো না, আবার কেউ যদি বলে বিচরণকাল সমান হচ্ছে 2 ইন্টু উত্থানকাল, তাও হবে, কোনো অসুবিধা নাই। তাহলে তুমি এখানে একটু আনসারগুলো দেখো, 127.55 মিটার, তারপর হচ্ছে উত্থানকাল হচ্ছে 5.1, বিচরণকাল 10.2। এখন আমি বললাম যে এই ম্যাথগুলো এমসিকিউতে আসলো, তাহলে এমসিকিউতে আসলে বলো এইচের মান তুমি কি করেছিলা, এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। খেয়াল করো ইউ এর মান হচ্ছে 50, 50 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, 100% কনফার্ম 127.55 পাবা, খুব সহজে পেয়ে গেলা। তোমাকে উত্থানকাল বলুক পতনকাল বলুক, তুমি কি করবে, ইউ বাই জি, ইউ এর মান হচ্ছে 50 আর 9.8, ক্যালকুলেশন করলে 5.1 পাবা। এবার তোমাকে বললো বিচরণকাল, তুমি লিখবে হচ্ছে 2u বাই জি, তাহলে 2 ইন্টু 50 ডিভাইড বাই 9.8, তুমি 100% শিওর যে 10.2 সেকেন্ড পাবা। এর মানে বুঝতেই পারছো এমসিকিউতে আসলে ম্যাথগুলো ভেরি ভেরি ইজি। তাহলে আমাদের এমসিকিউর জন্য এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আর লিখিত পরীক্ষা আমরা এটা অ্যাভয়েড করার জন্য তোমাদেরকে অনুরোধ করি, তোমরা এভাবে ভাইয়া যেভাবে করেছি এভাবে তুমি করবা। আই থিঙ্ক এভাবে করলে জীবনে কখনো তোমাকে কনফিউজ হতে হবে না, না হয় মাঝে মাঝে তুমি কনফিউশনে পড়তে পারো, অনেক টিচার তোমাকে ডিস্টার্ব করতে পারে।
ওকে ফাইন, তাহলে আমরা আসি, এবার আমরা একটু সামনের দিকে আগাবো। সামনের দিকে যদি আমরা আগাই, এরপরের প্রশ্নগুলো দেখো। এরপরের প্রশ্নগুলো হচ্ছে একটু এক্সেপশনাল টাইপের, মানে এগুলো তো হচ্ছে জেনারেল কোয়েশ্চেন। যদি আর একটু ভিন্ন টাইপের তোমাকে প্রশ্ন করতে চায় একজন টিচার, তাহলে কীভাবে প্রশ্ন করতে পারে বা কেমন প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমার পরের প্রশ্নগুলো। তো তোমাকে 5 নম্বর প্রশ্নে আমরা কি করেছি, বস্তুটি কত সময় পর 20 ms ইনভার্স 1 বেগ অর্জন করে। আচ্ছা বলো তো, বস্তুর বর্তমান বেগ কত? 50, মানে মাটি থেকে যখন তাকে আমি উপর দিকে থ্রো করলাম তখন তার বেগ ছিল 50। তো আমরা জানি উপরে উঠতে উঠতে বেগ কমে, ওই কমতে কমতে কত হলো 20। তা আমি জানতে চাচ্ছি কখন তার বেগটা 20 হয়েছে। হ্যাঁ আমি আচ্ছা আমি বললাম যে বস্তুটি কত সময় পর 20 ms ইনভার্স 1 বেগ অর্জন করে। তাহলে তুমি নিজে চিন্তা করো, এর মানে ব্যাপারটা এরকম, আমি এখান থেকে 50 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করেছি, আদি বেগ 50 ms ইনভার্স 1, অ্যান্ড তুমি জানতে চাচ্ছ কোনো না কোনো মোমেন্টে তার বেগটা 20 ms ইনভার্স 1 হয়েছে। ওই কখন হয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। এর মানে ইউ আমি জানি, বি আমি জানি, মাঝখানের টাইমটা আমি জানতে চাই। তাহলে সোজা হিসাব, ইউ বি টি রিলেশন, তাহলে বি সমান ইউ মাইনাস জিটি লেখা যায়। তাহলে আমরা বি এর মান বলতে পারি 20 ইকস টু, তাহলে আমরা 20 ইকস টু আদিবেগ কত বলতে পারি ভাইয়া বলো তো? আদিবেগ হচ্ছে 50 মাইনাস 9.8t, তাহলে আমরা বলতে পারি 9.8t ইকস টু 15 = 20 মান হচ্ছে 30, টি ইকস টু হচ্ছে 30 ডিভাইড বাই 9.8। আফটার ক্যালকুলেশন ইউ গট ইউর ভ্যালু 30 ডিভাইডেড বাই 9.8, আনসার হচ্ছে 3.06 সেকেন্ড। চাইলে তুমি এটাও করতে পারো, চাইলে তুমি আরেকটা ম্যাথ করতে পারো, সেটা হচ্ছে বস্তুটি কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, তখন বস্তু কত উচ্চতায় থাকবে, এই প্রশ্নটা তুমি অ্যাড করে দিলা। এর মানে আমি জানতে চাচ্ছি 50 থেকে যে 20 হলো, এই মোমেন্টে যখন 20 হলো ওই মোমেন্টে তার উচ্চতা কত সেটা আমি জানতে চাচ্ছি। এর মানে 50 থেকে 20 হওয়ার মাঝখানে অতিক্রান্ত দূরত্বটাই তো তার উচ্চতা, এখান থেকে এখানে যেতে মাঝখানে যে দূরত্ব এটাই তো তার উচ্চতা, সেটা আমি জানতে চাচ্ছি। তাহলে এবার তুমি বলো, ইউ জানি, বি জানি, এইচ জানতে চাই, তাহলে কী করবো? বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে ইউ এর মান হচ্ছে, বি এর মান হচ্ছে 20 স্কোয়ার ইকস টু 50 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে এইচ ইকস টু হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8। আফটার ক্যালকুলেশন তুমি পাবা হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, আনসার পাবো হচ্ছে 81.63, 81.63 মিটার। এটা হচ্ছে আমাদের এইচের মান। এর মান হচ্ছে এত মিটার উচ্চতায় যখন উঠবে তখন তার বেগ হবে হচ্ছে 20 ms ইনভার্স 1। তাহলে আমি আশা করছি তুমি এখন 6 নাম্বার ম্যাথটাও করতে পারবা। এবার আস হচ্ছে ভাই তারপরের ম্যাথটা, 6 নাম্বার না, 5 নাম্বার না, ওকে। 5 নম্বরে বলেছে বস্তুটি কত সময়ে 100 মিটার উচ্চতায় থাকবে। আমি একটু আগে দেখেছিলাম সর্বাধিক উচ্চতা 127 মিটার, বাট আমি জানতে চাচ্ছি 100 মিটার উচ্চতায় সে কখন থাকবে। তাহলে আমি যদি বলি এখান থেকে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, বস্তুটা এতটুকু পর্যন্ত উঠে, কিন্তু আমি জানতে চাচ্ছি এখান থেকে আমি 50 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করেছি, সে যখন 100 মিটার উচ্চতায় উঠলো, এই 100 মিটার উচ্চতায় মানে এইচের মান যদি 100 মিটার হয়, আমি জানতে চাচ্ছি সময়টা কত। তাহলে আমার এইচের মান যদি 100 মিটার হয়, আমি সময়টা জানতে চাচ্ছি। তাহলে এইচের মান, আমি বি এর মান কিন্তু জানি না, শেষ বেগ জানি না, আসলেই জানি না। এখানে হলে জানতাম, এখানে জানি না। তাহলে আমি এইচের মান জানি, ইউ এর মান জানি, সময় আমি বের করতে চাই। রিলেশন কি হবে? এইচি কষ্ট হচ্ছে ইউটি উপরের দিকে উঠছে মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে এইচের মানটা কত? 100 ইকস টু ইউটি, ইউ এর মানটা হচ্ছে 50 টি মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি 100 ইকস টু 50t মাইনাস 4.9 টি স্কোয়ার। তাহলে আমরা সবগুলোকে বামে আনলে কি হচ্ছে 4.9 টি স্কোয়ার, 50টি বামে আসলে মাইনাস 50টি, আর 100টা আছে আগের মতো ইকস টু 0। এবার আবার আগের মতো এ এর মান হচ্ছে, এই যে এটা হচ্ছে এ, আর মাইনাস 50 হচ্ছে বি, 100 হচ্ছে সি। তাহলে তুমি আবার আগের মতো দিবা টি ইকস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মান হচ্ছে মাইনাস 50 স্কোয়ার মাইনাস 4, এ মানে 4.9, তারপর ইন্টু সি মানে হচ্ছে 100। তাহলে আমরা
এবার ক্যালকুলেশন করবো ডিভাইডেড টু এর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 4.9। তো আমি এটা না করে আমি ডিরেক্টলি ক্যালকুলেটারে সলভ করব। তাহলে ক্যালকুলেটারে যদি আমরা সলভ করতে চাই, আমাদের এখানে যেটা লাগবে, এর মান হচ্ছে 4.9, বি এর মান হচ্ছে -50, আর সি এর মান হচ্ছে 100। তাহলে আমি ক্যালকুলেশন যদি করি, ভাই কী মানটা পাচ্ছি একটু দেখো। আমি একটা পাচ্ছি 7.47 সেকেন্ড। আচ্ছা, আরেকটা অনেকের কাছে মনে হচ্ছে মাইনাস পাবো, কিন্তু আমি পাইছি 2.73 সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া, আপনি এবার একটা ঝামেলায় পড়ে গেলেন। কি ঝামেলা? আমার তো নর্মালি তোমাদের কাছে মনে হয়েছিল সময় তো দুই রকম, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ আসার কথা না ভাইয়া, এই ধরনের কোনো রুলস নাই। সময়ের মান দুইটা পজিটিভ আসছে মানে হচ্ছে দুইটাই ভ্যালিড। তাহলে এখন তুমি আমাকে প্রশ্ন করে ফেলবো যে ভাইয়া কেমনে সম্ভব, কোনটা আনসার দিব, বা যদি দুইটাই আনসার হয় হোয়াটস দ্য লজিক। হ্যাঁ, লজিক কি, তুমি এটা প্রশ্ন করতে পারো, হোয়াটস দ্য লজিক। লজিকটা আমি তোমাকে বলতেছি। দেখো, এই জায়গায় বস্তুটা আসলে কি একবার ছিল? তোমার কি মনে হয় এই জায়গায় বস্তু কি আসলে একবার ছিল? না, তুমি তাকে নিক্ষেপ করেছ, সে উপরে উঠেছে, আবার সে নিচে নেমেছে, উঠার সময় এই বিন্দুকে অতিক্রম করেছে, নামার সময় আরেকবার অতিক্রম করেছে। খেয়াল কি করেছ? সে কিন্তু এই বিন্দুটা কিন্তু সর্বোচ্চ বিন্দু না, আরও নিচে। সে উঠার সময় একবার এই বিন্দুটাকে অতিক্রম করছে, নামার সময় একবার এই বিন্দুটাকে অতিক্রম করছে। তাহলে এই বিন্দুকে স্যার, এই বিন্দুতে সে কয়বার ছিল স্যার বলো তো? দুইবার ছিল। স্যার কয়বার ছিল? দুইবার ছিল। কয়বার ছিল? দুইবার। সেই দুইবার ছিল মানে দুইবার যে ছিল এটা সঠিক কিনা? সঠিক। ওই দুইটা সময় এখানে আসছে। তাহলে এখানে যেটা কম সেটা হচ্ছে কোনটা? উঠার সময়। কারণ প্রথমে উঠছে আর কিছুক্ষণ পরে নামছে, এর মানে সে, আমি বলতে পারি এত সেকেন্ড পর সে উঠছে, মানে উঠার সময় সে যখন আমি থ্রো করলাম এত সেকেন্ডে একবার সে এই বিন্দুকে অতিক্রম করেছে, আর একবার এত সেকেন্ডে একবার সেই বিন্দুটাকে অতিক্রম করেছে। একবার এত সেকেন্ডে অতিক্রম করেছে, আরেকবার এত সেকেন্ডে অতিক্রম করেছে। এর মানে এই দুইটা টাইমে সেই বিন্দুটাকে অতিক্রম করেছে। তাহলে আমাদের আনসার কয়টা বলো তো? দুইটা। এর মানে উঠার সময় এত সেকেন্ডে, নামার সময় এত সেকেন্ডে। এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, আচ্ছা একটা কাজ করো, তাহলে ওই মোমেন্টে বস্তুর ব্যাগটা কত? তাহলে এখন আমাকে বলো তো কোন কোন সময়ে ব্যাগ আমার লাগবে? একটা হচ্ছে 2.73 সেকেন্ড পর, আর একটা হচ্ছে 7.47 সেকেন্ড পর। এই দুইটা সময় পর ব্যাগের মানটা কত? তাহলে একটা কাজ করি, আমি লিখি ভি সমান ইউ মাইনাস জিটি, যেহেতু উপরের দিকে উঠছে, আদি ব্যাগের মান হচ্ছে 50, 9.8 ইন্টু আমি এটা বের করি 2.73 যখন আমরা বের করব, আনসার কত আসে দেখো। আনসার হচ্ছে 50 মাইনাস 9.8 ইন্টু 2.73। তাহলে আমার আনসারটা আসবে হচ্ছে 23.25। এত এমএস ইনভার্স 1। এর মানে এই বিন্দুতে তার বেগ ছিল এত। ভালো কথা। আবার প্রশ্ন হচ্ছে স্যার আপনার এই বিন্দুতে সে দুইবার ছিল, তাহলে ব্যাগও নিশ্চয়ই দুইবার হবে। একবার হচ্ছে এটা, আরেকটা বের করি। তাহলে বি সমান ইউ মাইনাস জি টি। এবার ইউ এর মান হচ্ছে 50 মাইনাস 9.8 ইন্টু 7.47। এবার আমি সেম কাজটা করে দেখি। এবার আমি 7.47 দিলাম, আমরা মারাত্মক একটা আনসার পেয়েছি। মারাত্মক আনসারটা হচ্ছে বি এর মান হচ্ছে মাইনাস 23 পয়েন্ট হচ্ছে 2, এখানে 1 আসতেছে কারণ আমরা দশমিকের পর অনেকগুলো ঘর বাদ দিছি। প্র্যাকটিক্যালি আমি দশমিকের পর যে ঘরগুলো বাদ দিয়েছি, এই যে সময়ের মানে কিন্তু অনেকগুলো আরও ঘর ছিল। হ্যাঁ, অনেকগুলো ঘর ছিল, সবগুলো ঘর আমি বিবেচনায় আনি নাই। যদি সবগুলো ঘর বিবেচনায় আনতাম, একটু বিবেচনায় এনে দেখি, দাঁড়াও তোমাদেরকে এনে বলি, না হয় এই কনসেপ্টে একটু প্রবলেম হয়ে যাবে। ও ওইখানে কত কত ছিল? প্রথমে ছিল হচ্ছে 4.9। হ্যাঁ, প্রথমে ছিল হচ্ছে 4.9, তারপর ছিল কত? 4.9 ছিল, তারপর হচ্ছে আমাদের 4.9 আর 50 ছিল না, তারপর ছিল 4.9 মাইনাস 50 ছিল মনে হয়, -50, আর এরপর হচ্ছে +100 ছিল। দেখি 7.47, 2.73। ও গুড, হ্যাঁ এটাই ছিল। আমি একটা কাজ করি, আমি টাইমগুলোকে একটু বড় করে নিই। 2.73082652 আর আরেকটা আমি নিচ্ছি ভাইয়া, দেখো 7.47325511। তাহলে আমি যদি এই মানগুলোকে নিয়ে এবার একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, আদি বেগের মান হচ্ছে 50 মাইনাস 9.8 ইন্টু 7.47
7.47325511, তাহলে আমার আনসার আসছে হচ্ছে -23.2379 তোমরা টেনশন করিও না, তোমাদের এতগুলো গড় নিতে হবে না, আমি একটা জিনিস দেখানোর জন্য এটা করছি, মানে আমি সবগুলো গড় নিয়ে একটা আনসার বের করছি। এবার আরেকটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে 9.8 ইন্টু 2.7308 টু 6523, এটা হচ্ছে 23.2379, একেবারে বরাবর। এর মানে তুমি কি বুঝলা? আসলে এখানে আমরা দশমিকের পর গড় বাদ দেওয়ার কারণে এরকম মাঝে মাঝে ঝামেলা হয়। তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই আমি কি তাহলে এগুলো লিখে লিখে এতগুলো করবো? না, নেভার। মানে তোমাকে জাস্ট আমি বেসিক বোঝানোর জন্য এটা করছি। তবে এই ধরনের ম্যাথ যদি তোমাকে পরীক্ষায় দেয়, এমনভাবে ম্যাথ দিবে যাতে করে এই মানগুলা দশমিকের পর হিউজ পরিমাণ গড় না আসে। আর দিলেও কোনো অসুবিধা নেই, তুমি তখন যে কোনো একটাকে প্রমাণ ধরে করে ফেলতে পারবা। এখানে একটু খেয়াল করো, আমি এখানে কি পাইছি? আমি এখানে পাইছি হচ্ছে এখানে ব্যাগের মান যা পাইছি এখানেও ব্যাগের মান এক্স্যাক্টলি তা পাইছি। এটা এত m/1, এটা এত m/1, খালি পার্থক্য একটাই, উপরে ওঠার সময় আমি পাইছি প্লাস, নিচে নামার সময় আমি পাইছি মাইনাস। হোয়াট ডাজ ইট মিন? এর আগে একটা কথা বলেছিলাম, ব্যাগের ক্ষেত্রে প্লাস মাইনাস মানে কি বলতো? ব্যাগের ক্ষেত্রে প্লাস মাইনাস মানে হচ্ছে দিক উল্টা। এর মানে আমি বুঝতে পারছি এত সময়ে তার বেগ ছিল উপরের দিকে, যেহেতু আমি আদি বেগকে ধনাত্মক ধরেছি, ধনাত্মক মানে উপরের দিকে, আর এত সময়ে তার বেগ ছিল নিচের দিকে। এর মানে দেখো তো, এই উচ্চতায় সে দুইবার ছিল, তবে দুইবার যে ছিল দুই ক্ষেত্রেই ব্যাগের দিক উল্টা, কিন্তু ব্যাগের মান কি? সেম। এর মানে আমি বলতে পারি কোনো একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতায় ব্যাগের মান সবসময় কী হয়? দুইবার দুই দিকে হয়, কিন্তু ব্যাগের মান এক্স্যাক্টলি সেম হয়। ঠিক ওই কারণে আমি তোমাদেরকে এরকম বলেছিলাম, কোনো একটা বস্তুকে ভূমি থেকে যত বেগে মারবা ভূমিতে সে তত বেগে রিটার্ন আসবে, কারণ সেম লেভেলে ব্যাগের মান সবসময় কী হয়? সেম হয়। এবার আসো ভাইয়া, আশা করি আমরা এতটুকু বুঝেছি। এবার আমরা আরেকটু সামনের দিকে যাই। এবার তোমাকে একটা প্রশ্ন করেছি ভাইয়া। কি প্রশ্ন করেছি? আমরা প্রশ্ন করছি, এখানে তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো, স্যার তাহলে আমরা পরীক্ষায় যদি এরকম দশমিকের পর অনেকগুলো চলে আসে আমরা কী করবো? তো ভেরি সিম্পল, তুমি কিচ্ছু করবা না। তুমি মনে করো এখানে পাইছো হচ্ছে 23.82, আরেকটার জন্য পাইছো হচ্ছে 23.12। এখন ব্যাপারটা এরকম না যে মানে এই দুইটা সেম হওয়ার কথা তুমি জানো, কিন্তু সেম হচ্ছে না। তাহলে তুমি একটা কাজ করো, দুজনের মাঝামাঝি একটা মান নাও না। এই যে 80 আর 82 আর 12 এর মাঝামাঝি মনে করো 40 নিলা, তাহলে তুমি এটাকে 23.42, এটাকে 23.42 এভাবে লিখবা। মানে ব্যাপারটা হচ্ছে আইডিয়া করে এটা লিখে দিবা। তোমাকে একবার সব গড় নিতে হবে এমন কোনো কথা নাই, অথবা যে কোনো একজনকে দিয়ে করতেও পারো, একজন যা আছে পরেরটাও তা। বাট এত প্যারা নেওয়ার তোমার কোনো কিছু নেই, কারণ টিচারও জানে দশমিকের পর যত বেশি গড় নিবা মান তত বেশি অ্যাকুরেট হবে। এটা নিয়ে তোমাকে কোনো প্যারা নিতে হবে না, কখনোই প্যারা নিতে হবে না ইনশাল্লাহ। এবার আসো, তৃতীয় সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তৃতীয় সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? এখন তুমি আমাকে বলো তো, তোমার বস্তুটাকে আমি এখান থেকে নিক্ষেপ করেছি, এখন 3 সেকেন্ড সময়ে সে এখানে, 4 সেকেন্ড সময়ে 2 সেকেন্ড সময়ে সে এখানে, 3 সেকেন্ড সময়ে এখানে, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। এই তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটাকে আমি বের করতে চাচ্ছি, এই থার্ডটা আমি বের করতে চাচ্ছি। তাহলে আমাকে 2 সেকেন্ডের জন্য এইচ বের করতে হবে, 3 সেকেন্ডের জন্য এইচ বের করতে হবে। তাহলে এই দুইটা আমরা বের করি। তাহলে আসো, এই দুইটা বের করতে গেলে কোন দিকে নিক্ষেপ করেছি? উপরের দিকে। উপরের দিকে নিক্ষেপ করার সময় আদিবেগ কত ছিল? স্যার 50 ms/1 ছিল। তাহলে আমি হিসাব করে ফেলি, তাহলে এইচ প্রথমে 3 বের করি, তাহলে এই 3 সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বিকজ সে উপরের দিকে উঠছে, তাই না? এবার বলো আদিবেগ কত? 50, সময় কত? 3 সেকেন্ড, আর মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু সময় হচ্ছে 3 স্কোয়ার। ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 50 ইন্টু 3 মাইনাস আমরা পাচ্ছি হচ্ছে 0.5 ইন্টু 9.8 ইন্টু 9। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হচ্ছে, একটু মানগুলো দেখবা হ্যাঁ ভাইয়া, একটানে করছি। এই স্ত্রী সমান হচ্ছে 105.9 মিটার, তাহলে এটা গেলে হচ্ছে এটা, এই স্ত্রী সমান হচ্ছে 105.9 মিটার। আচ্ছা, এবার আমরা H2 বের করব। H2 এর মানটা কত আসবে? ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাহলে 50 ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু আমাদের কত আসে ভাইয়া? 2 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 50 ইন্টু 2 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার মান হচ্ছে 4। তাহলে আমরা আনসার পাচ্ছি হচ্ছে 80.4 মিটার। এর মানে এখানে দূরত্ব ছিল 80.4 মিটার, এখানে দূরত্ব হচ্ছে 105.9 মিটার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এইচ থার্ড ইকুয়ালস টু কত পাবো?
105.9 মাইনাস 80.4, তাহলে 105.9 মাইনাস 80.4 ক্যালকুলেশন করলে আমরা পাবো 25.5 মিটার। দুটো সিকিউ করাও ভাবছিলাম, টাইম কি বেশি হয়ে গেছে, কতক্ষণ করলাম, ও বাবা বরাবর 1 ঘন্টা হয়ে যাচ্ছে না। তাহলে 25.5 মিটার। এখন অনেকে আমাকে একটা প্রশ্ন করতে পারো, স্যার প্রত্যেকবার পারো যে ভাই এটা কি শর্টকাটে করা যায় না? জি করা যায়। তাহলে শর্টকাটে একটু দেখাই দিই, এখানে শর্টকাটে একটু ব্যতিক্রম আছে। HTTH সমান আমরা বলতে পারি ইউ প্লাস হাফ এ 2t-1। স্যার তুমি নিজেই চিন্তা করো তো ভাইয়া, আমাদের যখন কোনো একটা বস্তু উপরের দিকে উঠে তখন ত্বরণের মান কী হয় বলো তো? মাইনাস জি হয় না? মাইনাস জি হয় না? মাইনাস জি হয়তো, তাহলে আমরা জানি ইউ প্লাস, তাহলে এটা হয়ে যাবে কি, এবার হয়ে যাবে HTTH সমান ইউ মাইনাস হাফ জি 2t-1। এখন যখন নিচের দিকে নেমেছিল তখন কিন্তু আমাদের এ এর জায়গায় জি বসাইছিলাম, কিন্তু উপরের দিকে ওঠার সময় এ এর জায়গায় মাইনাস জি বসাইতে হবে। তাহলে এবার যদি তুমি আদিবেগ হিসাব করো, আদিবেগের মানটা কত ভাইয়া বলো তো? আদিবেগের মানটা হচ্ছে 50 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস 1। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি 50 মাইনাস 0.5 ইন্টু 9.8 ইন্টু 50 মাইনাস 0.5 ইন্টু 9.8, সরি 0.5 ইন্টু 9.8 ইন্টু 2 ইন্টু ডাইরেক্ট করে দিই, 2 ইন্টু 3 6 থেকে 1 গেলে 5 ইন্টু 5 25.5 মিলে গেছে। তাহলে আমাদের 25.5 এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পারলাম বাবা। একটা জিনিস মাথায় রাখবা যে আমরা মোটামুটি বস্তু উপরে উঠে নিচে নামো যত ধরনের ম্যাথ সব করাই ফেললাম। এবার তোমাদের জন্য দুইটা সুন্দর ম্যাথ আছে, দুইটা সুন্দর সিকিউ আমি করানোর কথা, আসলে এখন এত জ্ঞানজামের মধ্যে আর করাবো না, নেক্সট ক্লাসে আমরা করাবো। সেটা করানোর পর আমাদের একটাই টপিক্স বাকি থাকবে, সেটা হচ্ছে গ্রাফ। সো আমাদের হোপফুলি আমরা এর আগেও বলেছিলাম 2 ক্লাস আগে আর 2 ক্লাস লাগবে, কিন্তু আসলে যতটুকু দরকার ততটুকু তোমাকে পড়াইতে হবে। সো আজকে আবার বলছি আরও 2 ক্লাস লাগবে, আর 2 ক্লাস পর ইনশাল্লাহ আমাদের শেষ হয়ে যাবে। আর একটু প্রচারণা করে দিই, তোমরা যে কেউ আমাদের অনলাইন ক্লাসগুলো করতে পারবে যে কোনো জায়গা থেকে, একেবারে টিল এসএসসি এক্সামের আগ পর্যন্ত সবগুলো ক্লাস থাকবে। টিল এসএসসি এক্সামের আগ পর্যন্ত তুমি আমার থেকে সাপোর্ট পাবা, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।